দ্বিতীয় অধিবেশন আপনাদেরকে আবার সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। প্রথমবার একটু আস্তে আস্তে ছিল, এবার ঠিক আছে। আমরা এখন আবার class শুরু। তো আমরা ছিলাম প্রার্থনা অবস্থায়, হ্যাঁ? একটা কথা মনে রাখবেন, তারা এখন এই মুহূর্তে প্রবেশ করলেন এরা, যে প্রার্থনাটা শুধুমাত্র একমাত্র আরাম অবস্থায় করে। আপনাকে ভাইবা বোর্ডে বিভিন্ন প্রশ্ন করতে পারে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে প্রাত্যহিক সমাবেশে কোন কার্যক্রমটা আরাম অবস্থায় করতে হয়। তার মানে এর এক নম্বর উত্তর হচ্ছে প্রার্থনা নামক যে প্রোগ্রামটা আছে এটা আরাম অবস্থায় আপনাকে করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, যে প্রাত্যহিক জি সমাবেশে স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। সমস্যা নেই স্যার। আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করবেন, এটা খুবই সেনসিটিভ আজকের টপিকটা। এটা যদি আপনারা না বুঝেন তাহলে আপনি সারা জীবনে এর খেসারত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। তো প্রার্থনার পরে এটা তো আরাম অবস্থায় করবে, স্টুডেন্টরা প্রার্থনা করবে, কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, তাহলে হিন্দু শিক্ষার্থীরা কি করবে? যখন কোরআন তেলাওয়াত হবে তখন তারা নীরবে দাঁড়িয়ে থাকবে, এবং পরবর্তীতে যখন তাদের ধর্মগ্রন্থ পাঠ করা হবে তখন তারা তাদের ধর্মীয় রীতি অনুসারে এইখানে তারা দাঁড়াবে। আর অন্য ধর্মে মানে মুসলমান ধর্মে এরা আবার আগের মতন করে থাকে। তো প্রার্থনা শেষ, প্রার্থনা তো আমাদের আরাম অবস্থায় ছিল, তখন পরে আবার স্টুডেন্টদেরকে কি করতে হবে? সাবধান পজিশনে নিতে হবে। তাহলে আবার সাবধান পজিশনে যাওয়ার পরে এরপরে হচ্ছে জাতীয় সঙ্গীত। এরপরে হচ্ছে জাতীয় সঙ্গীত। দেখেন, এখন একটা প্রশ্ন আপনাদের থাকবে, যে আমি যেহেতু আপনাদেরকে বলেছি ক্লাস 6 এর বইটা আপনারা দেখবেন, তো ক্লাস 6 এর বই আবার এই বিষয়টা একটু একরা। ওইখানে বলা হয়েছে যে শপথটা আগে হবে, তারপরে হবে জাতীয় সঙ্গীত, কিন্তু না, পরবর্তীতে 2024 সালে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এমন, যে জাতীয় সঙ্গীতটা আগে হবে, শপথের যে প্রোগ্রামটা এটা পরে হবে। তার মানে আমরা প্রথমে একজন স্টুডেন্ট যখন লাইন ফাইল ঠিক করবে তখন প্রথমে সাবধান, তারপরে আরাম, আবার সাবধান অবস্থায়, তারপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা, এরপরে প্রার্থনা আরাম অবস্থায় করা, বাকি সকল কাজ কিন্তু সাবধান অবস্থায় করা। আবার স্টুডেন্টদেরকে সাবধান করা, সাবধান করানোর পরে এখন জাতীয় সঙ্গীত। এর পরবর্তী কাজ হচ্ছে আপনাদের জাতীয় সঙ্গীত, যেটা আপনাদের ওই বইটাতে লেখা আছে এরকম, যে এটা হবে আগে শপথ পরে জাতীয় সঙ্গীত। না, এই প্রজ্ঞাপনটা আপনাদেরকে দিব, আপনারা ওখানে শোনা যায় না স্যার। কোনো কথা শোনা যাচ্ছে না স্যার।
জি, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমি আবারও যুক্ত হয়েছি। আপনারা কি আমার কথা একটু শুনতে পাচ্ছেন? একটু বলেন, আমি ক্লাসটা শুরু করছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার জি এতক্ষণ শোনা কিছু যাচ্ছে শুনতে জি। পাইনি, কিছু বলেছেন কেন? এখন শুনতে পাচ্ছি। আগে আমি কিছু বলি না, আমার এখানে বিদ্যুৎ ছিল, যার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তারপরে আমি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের পরে, জাতীয় সঙ্গীতের জন্য আপনি এজ এ ফিজিক্যাল টিচার হিসেবে আপনি যে কাজটা করেন, প্রত্যেকটা ক্লাসে একজন একটা টিম করবেন। যেমন মনে করেন আজকে ক্লাস 6 এর জাতীয় সঙ্গীত আবারও তখন এতে করে দেখবেন আপনার যে স্টুডেন্টদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা বলি, এটা এমনিতে ফুটে ওঠে। তো এই বিষয়টাকে আমরা, এই যে আজকের আলোচ্য বিষয়, আমরা এই বিষয়গুলো রাখছি। এরপরে দেখেন, এরপরে কি হবে? এরপরে হবে শপথ। এরপরে হচ্ছে কি? শপথ। এখন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের দেশে শপথটা একটু পরিবর্তন হয়েছে। 24শে জুলাই আগস্ট আন্দোলনের পরে আমাদের শপথটা একটু পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তিত জুলাই 24 যে আগস্টের আন্দোলনের পরবর্তীতে যে শপথটা আছে, এটা আপনারা স্টুডেন্টদেরকে দিয়ে পাঠ করাবেন। এই শেষ আপডেট আর কি। তো আমাদের শপথগুলো, শপথের পরে আসলে আমরা কি, শপথের পরে যে কার্যক্রমটা শুরু করতে হবে, আমরা কি বোর্ডের এই কোনায় লিখবো শপথের পরের কার্যক্রমটা? এখানে শপথ। তো শপথের পরে আপনারা যেটা করবেন, এটা হচ্ছে প্রধান শিক্ষকের ভাষণ। প্রধান শিক্ষকের ভাষণ, প্রধান শিক্ষকের ভাষণ। এখন প্রশ্ন হচ্ছে, প্রধান শিক্ষকের ভাষণ এখানে আসলে কি? মনে করেন আপনার স্কুল একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, এই প্রতিযোগিতায় স্কুল প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করলো। এখন আপনি চাচ্ছেন যে এই পুরস্কারটা, এই মাধ্যমে যদি আপনি মানে সমাবেশের মধ্যে প্রধান শিক্ষকের হাত থেকে পুরস্কারটা যদি স্টুডেন্টরা নেয়, অথবা তাহলে এদের মধ্যে একটা এই মানে এটার প্রতি, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, অথবা ডিবেটের প্রতি আগ্রহ বাড়বে। এই জন্য আপনারা এটা করতে পারেন মোটিভেশন হিসেবে। ঠিক আছে, প্রধান শিক্ষক তিনি তার বক্তব্য দিতে পারেন। এছাড়া আর কি হইতে পারে? মনে করেন ক্লাসে এই রুল রুল কার্যক্রম, সরি রেজিস্ট্রেশন কার্যক্রম চলতেছে, এরকম কোন নোটিশ যদি থাকে, অথবা স্কুলের বাচ্চা কাচ্চারা দেখবেন পালিয়ে চলে যায়, তো এই ক্ষেত্রে আপনারা যদি এই সব প্রধান শিক্ষক মহোদয়ের যে ভাষণ, এই ভাষণের মধ্যে স্যার এদেরকে এই বিষয়ে মানে সতর্কতা করতে পারে যে তোমরা কেউ যাইবে না, এই ক্ষেত্রে প্রধান শিক্ষককে ভাষণ দিতে হবে। তবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে প্রযোজ্য বিষয়, প্রয়োজনে তিনি দিবেন। কিন্তু আজকে একটা, মনে করেন আজকের সমাবেশে কোনো এরকম আলোচনা নাই, তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনাদের মাথায় রাখতে হবে।
এরপরে প্রধান শিক্ষকের ভাষণের পরে কি হতে পারে? এরপরে হচ্ছে মাস পিটি। মাস পিটি। পিটির কি আপনারা একটা পিডিএফ পেয়েছেন? আপনাদের কি প্রতিষ্ঠান থেকে কি পিটির একটা পিডিএফ দিয়েছে? একটু রেসপন্স করেন। কয়েকটা পিডিএফ দেওয়া আপনারা আছে, এখনো ওপেন করে দেখিনি সেভাবে। আচ্ছা, আপনারা একটু দেখবেন, এটা আমার করা অ্যাসাইনমেন্ট পিডিএফ। পিডিএফটা আমি এটার যিনি পরিচালক ওনাকে দিয়েছি, আপনাদেরকে যাতে একটু কারেকশন করে দিয়ে দেন। তো ওটা একটু ভালো করে দেখবেন। আমরা কিছু পিডিও আপনাদেরকে ভিডিও আকারে দিব। তো এই প্রধান শিক্ষকের ভাষণের পরে যেটা শুরু করবেন সেটা হচ্ছে আপনার মাস পিটি। তো পিটির ক্ষেত্রে আপনারা কি করবেন? পিটির ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে এমন পিটি প্যারেড করাতে হবে যে পিটি প্যারেডের মাধ্যমে অবশ্যই স্টুডেন্টের জামা কাপড় অথবা গায়ে যাতে কোনো রকমের ময়লা না লাগে। ক্লিয়ার বিষয়টা? এটা আপনাদের মাথায় রেখে পিটি প্যারেডটা আপনারা করাবেন। এমন পিটি প্যারেড আমরা করাবো, মাস পিটি গুলা করাবো যার মাধ্যমে স্টুডেন্টদের গায়ের কাপড়ে অথবা গায়ে বা হাতে এই জায়গাগুলোতে কোথাও যদি ময়লা না লাগে, এটা আমাদের মাথায় থাকতে হবে। এরপরের যে কার্যক্রম সেটা হচ্ছে মাঠ ত্যাগ। এরপর হচ্ছে মাঠ ত্যাগ। তো মাঠ ত্যাগ আপনারা কিভাবে করবেন? মাঠ ত্যাগের জন্য সর্বশেষ কমান্ড দিবেন, প্রত্যেকের ক্লাসে দেখবেন আপনারা ক্লাসে একবার সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে পাঠাবেন। ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে আমাদেরকে ওখানে পাঠাবেন। তো এই সময় আপনারা যে কমান্ডটা দিবেন সেই কমান্ডটা হচ্ছে যে পরবর্তী কার্যক্রমের জন্য সঠিক। পরবর্তী কার্যক্রম মানে কি? পরবর্তী কার্যক্রম মানে ক্লাস। ওখানে আপনারা ক্লাস করবেন। এই জন্য স্টুডেন্টদেরকে সর্বশেষ যেটা সেটা আপনারা কমান্ড দিবেন যে পরবর্তী কার্যক্রমের জন্য সঠিক। তখন স্টুডেন্টরা আবার কি করবে? একবারে সারিবদ্ধ হয়ে ক্লাসের দিকে যাবে, অথবা তারা যায় একটু হালকা ওয়াশ হয়ে নিতে পারে, পরিষ্কার হয়ে নিতে পারে। এই কাজটা তারা করতে পারে। এখন কি আমরা সবাই এই বিষয়টাকে আপনারা আজকে বুঝতে পেরেছি আমরা কি কি আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয়ে? জি স্যার, বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। আমি কি আপনাদেরকে একটু প্রশ্ন করব? জি স্যার, করেন। আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব। আপনারা বলুন তো, প্রার্থনা অবস্থায় আমরা কোন অবস্থানে থাকবো? সাবধান অবস্থানে না আরাম অবস্থানে প্রার্থনার সময়? আরাম অবস্থায়, আরাম অবস্থায়। আরামে আরামে থাকবে। আচ্ছা, এখন কোরআন তেলাওয়াতের সময় স্টুডেন্টরা কোরআন তেলাওয়াত করতেছে, মনে করেন মুসলমান ধর্মের স্টুডেন্টরা, এখন হিন্দু স্টুডেন্টরা কি করবে এই ক্ষেত্রে? তারা চুপচাপ সাবধান এমনি থাকবে, কোনো ই করবে না, আরামে থাকবে শুধু। আর আপনি যখন সাবধান অবস্থায় দাঁড়াবেন তখন আপনার হাত, মানে আপনার যে হাত আছে এই হাত এর অবস্থান কেমন হবে? প্যান্টের যে দাগ থাকে সেলাই সেলাই বরাবর থাকবে, মুষ্টি করতে হবে। না, এটা মুষ্টিবদ্ধ না, এই শব্দটা হচ্ছে অর্ধ মুষ্টি। মুষ্টি না, অর্ধমুষ্টি, সরি, অর্ধমুষ্টি। জি স্যার। অর্ধ মুষ্টি হবে। তাহলে আপনার কি ধারাবাহিকতা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? যে ধারাবাহিকতা, তো ধারাবাহিকতা পেলাম আমরা, প্রথমে থেকে সাবধান, তারপর আরামে, তারপর এই যে তারপর জাতীয় আইফোন পতাকার প্রতি জি জি বলেন। সম্মান প্রদর্শন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। আগে তো উত্তোলন করবে, এরপরে সমান প্রতি হ্যাঁ, মানে হ্যাঁ, সরি, আগে জাতীয় পতাকা উত্তোলন, তারপরে হচ্ছে সম্মান প্রদর্শন করবে, তারপরে হচ্ছে আহ শপথ পাঠ তারপরে আপনি করাবে। আমার কমান্ড দিবেন, যে তারপর আপনি হ্যাঁ, কমান্ড আপনার দিবেন যে প্রার্থনার আরামে জন্য দ্বারা সব।
প্রস্তুত, তখন এটা সাবধান অবস্থা থাকবে। না না, প্রার্থনা তো একমাত্র প্রার্থনা আরাম অবস্থা হইবে, আর সকল কাজ প্রার্থনা সাবধান। আরামে, জি স্যার। জি, আর তারপর হচ্ছে সকল কাজ প্রার্থনা, সাবধান। জি স্যার। জি, জাতীয় পতাকা উত্তোলন, তারপর হচ্ছে জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শন, প্রার্থনা, তারপর আবার সাবধান হবে, তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত, জি, তারপরে জি, জি, শপথ। জি, জি। এরপরে প্রধান শিক্ষকের ভাষণ। আকিরুল ইসলাম, আপনি একটু মিউট করেন। আপনি একটু মিউট করেন। জি, আপনি বলুন, আপনারটা আমরা শুনছিলাম। স্যার, শপথ পাঠ করার পরে পিটি প্যারেড করবেন নাকি স্যার? তারপরে প্রধান ত্যাগ শিক্ষকের করবে। ভাষণ। শপথের পরে প্রধান হচ্ছে প্রধান শিক্ষকের শিক্ষকের ভাষণ, ভাষণ। জি, জি, এটা ক্ষেত্র বিশেষ, প্রধান শিক্ষকের ভাষণ, জি স্যার। এটা প্রযোজ্য, মাঝে মধ্যে হ্যাঁ, হইতে সব পারে, জায়গায় সব প্রয়োজনে। সময় তো দেয় না। না না না, প্রয়োজনে। জি স্যার, কোন প্রয়োজন পেলে নোটের ভাষণ ভিত্তিতে দেবেন। এগুলো আপনারা দিবেন, এই ক্ষেত্রে হইতে পারে। জি 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 স্যার। তারপরে পিটি প্যারেড, তারপরে হচ্ছে ক্লাস পরবর্তী কার্যক্রমের জন্য স্থান ত্যাগ করবে। So, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার সবাই এটা? অন্যরা বাকিরা জি কি স্যার। বলেন? বাকিদের কোনো প্রশ্ন আছে? বাকিদের সম্ভবত আর কোনো প্রশ্ন নাই, আশা করতেছি আর কি। আচ্ছা, বাকিদের যেহেতু প্রশ্ন নাই, আমি আরেকটা পয়েন্টে আলোচনা করতেছি। আরেকটা পয়েন্ট হচ্ছে, তাহলে আমরা এটা মুছে দিই, কেমন? আপনারা অবশ্যই জানেন যে পতাকার অনুপাত, এটা তো আপনাদের জানা আছে। পতাকার মাপের যে অনুপাত, এটা আপনাদের জানা আছে। এটা হচ্ছে, যদি বড় পতাকা হয় তাহলে দৈর্ঘ্য 10 মানে অনুপাত 10:6। 6। জি, আর যদি ছোট পতাকা হয় তাহলে 5:4, সরি 5:3। আমরা যেটা জানবো সেটা হচ্ছে পতাকা পদ্ধতি, মানে পতাকা উত্তোলনের যে পদ্ধতি, এইটা আমরা জানবো। আচ্ছা, আমরা যে এখন বর্তমান সময় তো গতকালকে থেকে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ উদ্বোধন হলো। তো বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়ে, বা বিশ্বকাপকে আমরা যারা ফিফা ফুটবল বিশ্বকাপ বা ফুটবলকে যারা আমরা ভালোবাসি, প্রত্যেকে আমরা কি করছি, বিভিন্ন দলকে সাপোর্ট করি বাংলাদেশের বাইরেও, তাদের পতাকা আমি উত্তোলন করেছি। কিন্তু আমার একটা প্রশ্ন বা আমার একটা চোখে জিনিস পড়েছে, সেটা হচ্ছে যে পতাকা দণ্ডে, একই পতাকা দণ্ডে কি দুটো পতাকা কি উড়ানো যাবে? এটা আমার প্রশ্ন আপনাদের। যাই স্যার। তো যদি হচ্ছে আমরা অন্য পতাকা উত্তোলন করি, তাহলে উপরে আমাদের দেশের পতাকা থাকবে, তারপরে হচ্ছে অন্য পতাকা থাকবে, যেটা দিব অন্য দেশের হোক বা অন্য কোনো সংস্থার পতাকা হোক, সেটা নিচে থাকবে। আপনি এই বিষয়টা শিওর? এমনটাই তো জানি স্যার। না না, একই দণ্ডে একাধিক পতাকা ওড়ানো যাবে না। যদি আপনি মনে করেন একটা স্পোর্টস এর প্রোগ্রাম করতেছেন, এখানে বাংলাদেশ পতাকা আছে, আর এটা মঞ্চের ডান পাশে, আপনি কে উনি কথা বলতেছে মিউট করে, আনমিউট করে। আপনারা একটু কাইন্ডলি, যখনই আপনারা কোনো কথা বলবেন বাইরে, প্রশ্ন থাকলে আমাকে আনমিউট করে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন বাইরে কথা বলেন তখন একটু সাবধানে, যাতে আনমিউট না হয়। আপনার একজনের জন্য তো আরো 5 জনের সমস্যা। তো আমার যে বিষয়টা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছিলাম, যে পতাকা দণ্ডে, একই পতাকা দণ্ডে একাধিক পতাকা উড়ানো যাবে না। মানে একই পতাকা দণ্ডে, মনে করেন একটা স্পোর্টস প্রোগ্রাম হইতেছে, এখানে একটা পতাকা দণ্ড, মনে করেন এটা আপনার মঞ্চের ডান পাশে আপনার একটা পতাকা দণ্ড থাকে, এটা বাংলাদেশে। মঞ্চের ডান পাশে যেটা আসছে, এটা বাংলাদেশে। এই বাম পাশে যে কোনো দেশের পতাকা বা যে কোনো সংস্থার পতাকা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে একই পতাকা দণ্ডে যাতে কোনো ক্রমে দুটা পতাকা না উড়ে। কেমন? বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমরা যেটা জানাবো, আমি কি বোর্ডটা একটু মুছে দিব? জি স্যার, মুছে দেন। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করতে সহজ হবে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন পরে, বা অথবা ইউটিউবে আপনাদের প্রতিষ্ঠানের গ্রুপের ইউটিউবে ক্লাস আছে, ওখান থেকে দেখে নিন। আমরা যেটা বুঝাতে চাচ্ছিলাম যে অর্ধনমিত পতাকা, অর্ধনমিত পতাকা বলতে তো আমরা বুঝি নাকি, কোন কোন দিবসে পতাকা অর্ধ
নমিত থাকবে, অর্ধনমিত। কোন কোন শোকের দিবসে সময়, অর্ধনমিত থাকবে? মানে যেসব দিবসে, কোন শোক দিবসে, জি জি, শোক দিবসে অধনমিত থাকে, তবে সৌদি আরবের পতাকা কখনো অধনমিত হয় না। এটা তো সৌদি আরবের ভিত্তি, বাংলাদেশের কথা বলছি, আমরা তো সৌদি আরবের। বাংলাদেশের কোন শোক দিবসে? বাংলাদেশে আগে তো 15 আগস্টে শোক দিবস ছিল, এখন এটা নাই। আমরা তিনটা বিষয় সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই। এই শোক দিবস বলতে তো 15 আগস্টে আমরা বুঝতাম, এটা তো এখন বাদ। 21শে ফেব্রুয়ারি, প্রথমে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এইটাতে অর্ধনমিত থাকবে কথাটা। ফেব্রুয়ারি আমরা যা বুঝাবো কোন কোন ভাবে অর্ধনমিত হয় কথা। 21শে ফেব্রুয়ারি। দুই হচ্ছে জাতীয়, যদি কোনো জাতীয় সরকারের জাতীয় যদি কোনো শোক থাকে, এটা যে সরকার কর্তৃক থাকে, সরকার কর্তৃক। মনে করেন বাংলাদেশে কোথাও হঠাৎ করে কোনো অগ্নিকাণ্ডে 20 জন 25 জন মানুষ মারা গেছে, তখন সরকার কি করে, একটা জাতীয় শোক ঘোষণা করে। আর এই জাতীয় শোক যখন ঘোষণা করে সরকার কর্তৃক, তখন আমরা কি করি, পতাকা অর্ধনমিত রাখি। আর জাতীয় কোনো শোক দিবস, যে প্রশ্নটা ছিল, জাতীয় শোক দিবস তো এখন আর, আপনারা অবশ্যই অবগত আছেন, জাতীয় শোক দিবস এটা এখন তো, এটা এখন আর নাই, আগে তো ছিল। জাতীয় শোক দিবস যেটা আমি বললাম, এটা সরকার কর্তৃক দেওয়া আছে জাতীয় শোক, যেটা সরকার কর্তৃক বিভিন্ন হয়। এছাড়াও যদি সরকার কি করে, সরকার যদি সরকার সরকার যদি কোনো দিনকে দিনকে মানে শোক দিবস পালন করার জন্য ঘোষণা দেয়, শোক দিবস পালনের জন্য ঘোষণা করে, সরকার যদি কোনো শোক দিবস পালনের জন্য ঘোষণা করে, এই তিনটা পয়েন্টে পতাকা অর্ধনমিত থাকে। ক্লিয়ার সবাই? আমরা একটু পরের প্রশ্ন আসছি। জি স্যার, ক্লিয়ার হয়েছে। অর্ধনমিত পতাকার শুধু সুমন সাহেব আপনি একমাত্র রেসপন্স করেন, একজন মানে আরেকজন লোক ছিল আপনাদের মহিলা, উনি করতে, এখন তো আর আমার বাকি শেখার প্রয়োজন আছে স্যার, সেজন্য আমি করি, আর কারোর তো শেখার প্রয়োজন নাই, ওর সার্টিফিকেট দরকার শুধু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনেন, এটা এমন কোর্স, এখানে সনদ দিয়ে কিছু হবে না, না জানেন, বরং আপনারা আমাকে প্রশ্ন করার কথা ছিল, আমি আপনাদেরকে প্রশ্ন দিতে পারবো। তো মাঝে মধ্যে অনেকে বিরক্ত হয়, স্যার প্রশ্ন করে, আমাদের কোনো প্রশ্ন করে না। আমার কথা হচ্ছে, আপনারা জানেন এই যে পতাকা দণ্ডটা আছে, এটাকে যদি আমরা পতাকা পতাকা তৈরি করি, এই যে আমাদের আপনাদের যে পতাকা দণ্ডটা আছে, এটার আসলে স্পেসিফিক কোন মাপের কথা পাওয়া যায় না। তবে বাংলাদেশের শারীরিক শিক্ষা যে বইগুলো আছে, এই বইগুলোতে দুইটা কথা আছে, একটা হচ্ছে 20 ফুট, আর একটা হচ্ছে আপনার 16 ফুট। এই দুটা নিয়ে কন্ডাক্ট, মানে এই দুটার বিষয়ে কথা বলা হয়। একজন বলছে শারীরিক শিক্ষার যে সংগঠন ও প্রশাসন বই, ওখানে 20 ফুট, আর এক জায়গাতে 16 ফুট। তবে এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে, 20 ফুটেরটাই সবচেয়ে এক। তবে কোনো ক্ষেত্রে 16 ফুটের বিষয়টা আবার বাদ দেওয়ার মতো নয়, এমনটাও পাওয়া যায়। তো আমরা মনে করি এটাকে 20 ফুটেই ধরলাম, আমরা 20 ফুট ধরে শিখি, এটা 20 ফুট ধরে নিলাম, 20 ফুট, এটা আমরা 20 ফুট ধরে শিখি। তাহলে এটার নিয়ম হচ্ছে, সকালে যখন আপনি পতাকাটা উঠাবেন, মনে করেন আজকে 21শে ফেব্রুয়ারি, আপনি সকালে যে পতাকাটা উঠাবেন, তখন এটার নিয়ম হচ্ছে, আইনটা আপনাকে জানতে হবে, পতাকা তো দফতরি বা অন্য কেউ উঠাবে, আইনটা তো আপনার জানতে হবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, তখন তো উত্তর দিতে হবে, যে যখন পতাকাটা সকালবেলা উঠাবে, অবশ্যই পতাকা একবারে 20 ফুট চূড়ান্ত চোরাই নিতে হবে, যে এখানে নিতে হবে, দড়িটা মানে যে রশিটা থাকবে, এটা এখানে নিতে হবে। নেওয়ার পরে পরবর্তীতে এই কুটিটাকে 5 ভাগে ভাগ করবে, সরি 4 ভাগে ভাগ করবে। এই কুটিটাকে 4 ভাগে ভাগ করবেন, আমরা 20 ফুট ধরেছি, তাহলে এটা 4 ভাগে ভাগ করলে এটা প্রতি 5 ফুটে একটা হয়। এখানে এটা 5 ফুট, এইখানে একটা, আরেকটা মনে করেন এখানে, আরেকটা এখানে, তাহলে এটা 20 ফুট। এটা 5, এটা 10, এটা 15, আর এটা হচ্ছে 20। আপনার কাজ হচ্ছে প্রথমেই একবারে 20 ফুট চূড়াতে উঠাবেন, তারপরে আইনে কি করবেন, এই 15 ফুটের
15 ফুট উপরে রেখে এই পতাকাটা এখানে বানাবেন। 15 ফুটের মধ্যে এটাকে এখানে আটকাবেন, 15 ফুটের মধ্যে, যাতে পতাকাটা কোনো ক্রমে 15 ফুটের উপরে না উড়ে। ক্লিয়ার সুমন সাহেব বিষয়টা? এবং বাকি জি স্যার, যারা আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে এই 20 ফুটে, যদি এটা 16 ফুট হইতো তাহলে একই কথা, 16 ফুট করতাম। 16 ফুট করে কি করতাম, এটা এই যে 4 ভাগে ভাগ করতাম, তখন এটা আমরা 12 ফুটে বানতাম, এইরকম আর কি। বাঁধা নিয়মটা তখন 12 ফুটে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলতেছি, এটা আমি একটু আপনাদের কাছ থেকে আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে কোনো পতাকা নাই। কিন্তু আমি পতাকাটা যখন আপনারা বাঁধবেন তখন এই সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি। মনে করেন এটা এটা একটা পতাকা, কিন্তু এটা দেখা যায় গামছা, কিন্তু আমি এটা বোঝানোর জন্য আপনারা যারাই বানবেন পতাকা তাদেরকে একটু শিখাই দিন। এই যে দফতরি যে থাকবে, এদেরকে বলবেন পতাকাটা এরকম কাঁধের মধ্যে রাখতো, রাইখা পরে এখানে রশিতে যাতে বান দেয়, মানে গিরো 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 গুলা যে এগুলা কাঁধের মধ্যে রাখে। দেখবেন অনেকেই পতাকা করে মাটি পরে রয়েছে, মানে মাটির সাথে লেগে আছে, এভাবে সে মানে ইয়ে করতেছে। তাহলে এক্ষেত্রে জাতীয় পতাকার অসম্মান হয়। এটা আপনি শিখাবেন, হ্যাঁ, এই যে ফিজিক্যাল টিচার হিসাবে, বা এটা আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে জাতীয় পতাকা, তখন আপনি কি করবেন, এরকম কাঁধের মধ্যে রাইখা আপনাদেরকে বান মানে পতাকা গিরো যেটা, এটা একদম প্র্যাকটিক্যালি দেখা মানে পতাকা গিরো, এই পতাকা গিরো গুলো আপনারা কি করবেন, দেওয়া শিখাবেন। আর পতাকা যেন প্রতি সময়ে কাঁধে থাকে, এবং খোলার সময়ও অবশ্যই রশিতে মনে করেন এরকম বান্ধা আছে, আর এটা যেন ওনার কাঁধে থাকে, ঠিক আছে, কাঁধের মধ্যে রাইখা পরে যাতে খুলে, কোনো ক্রমে যাতে পতাকা মাটিতে না পড়ে, তাহলে পতাকা দণ্ডের অপমান, সরি পতাকার অপমান হয়। আর আপনারা তো জানেনই, এরকম একটা পতাকা পেতে যে আমাদের সবচেয়ে খুব মানে 1971 সালে এটার জন্য মুক্তিযুদ্ধ, এটা একটা স্বাধীন মানে স্বাধীন পতাকা। তা আপনারা কি এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন কিনা, যে এই আমরা যে বিষয়টা বললাম পতাকা অর্ধনমিত বিষয়, এটা কি ক্লিয়ার কিনা, এবং পতাকা কি করে উঠাবেন জি এবং স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, তখন মনে করেন আবার সন্ধ্যা হয়ে যাইল, তাহলে আমাদের পতাকা তো 15 ফুটের মধ্যে বাঁধা, মানে পরবর্তী স্টেপ, এখন হচ্ছে নামানোর পালা। এখন নামানোর সিস্টেমটা কি, কারো জানা আছে নামানোর সিস্টেমটা? কারো কি জানা আছে মানে পতাকাটা কিভাবে নামাইতে হইব, অর্ধনমিত পতাকা? পুনরায় উত্তোলন করে জি জি, একটু জোরে বলুন, আপনার কথা খুব বেশি পুনরায় স্পষ্ট। উত্তোলন করতে হবে, তারপরে আস্তে আস্তে নামাতে হবে। গুড, থ্যাংক ইউ। আমরা আবার যখন সন্ধ্যার সময় যখন নামাবো তখন কি করবো, আবার পতাকারে এভাবে টেনে আস্তে আস্তে, মানে এটা ধীরে ধীরে টানতে হবে, ধপ করে টান দিলে হবে না, পতাকা ধীরে ধীরে টানতে হবে। এবং আবার ওই যে 20 ফুটের যে চৌড়া বা 16 ফুটের চৌড়া নিতে হবে, নিয়ে পরে আবার পতাকা নামাতে হবে। ক্লিয়ার? তাহলে অর্ধনমিত যেদিন পতাকা থাকবে এদিন প্রথমে পতাকাটা চূড়ান্ত দণ্ড 20 ফুটে উঠবে, এবং 16 ফুটে। পরবর্তীতে পতাকা তাকে 4 ভাগের 1 ভাগ, মানে 15 ফুট, যদি আপনার দণ্ডটা 20 ফুটের হয়, তখন এই 15 ফুটের উপরে যাতে কোনো ক্রমে পতাকা না উড়ে এখানে বাঁধবেন বেঁধে, তারপরে আবার যখন বিকেল বেলা খুলবেন তখন আবার পতাকা উঠাবেন 20 ফুট দণ্ডে বা 16 ফুট দণ্ডে শেষ মাথায় উঠায় পরে আবার নামাবেন। এটা ছিল এইখানকার মানে আজকের যে আলোচ্য বিষয় সমাবেশের, এই সমাবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাহলে আপনারা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি বুঝতে ক্লিয়ার। পারছি। আচ্ছা, আপনাদের কি গত ক্লাস বা আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা জানার জন্য? গত ক্লাসে এবং আজকে, গত ক্লাসের 2টা আর আজকে একটা ক্লাস, 3 ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা বুঝতে পারেন না এমন কিছু? স্যার, ওই গত ক্লাসের যে আপনার জি জি। এটা ওই যে দুটা পদ্ধতি আছে, পরে দুটা করালেন, ওই দুটা যদি আবার সময় হয় কখনো লাস্টের দিকে আরেকবার একটু রিপিট করবেন। আচ্ছা আচ্ছা, জি, আপনি কি জানি বললেন, একটু আবার স্পষ্ট করে বলেন। মানে ছক পদ্ধতি যেগুলো করাইছিলেন ওগুলো একটু সময় পেলে আবার কখনো রিপিট করবেন, পরে করলেও হবে। আচ্ছা, ওটা আপনারা দেখবেন আপনাদের ইউটিউব গ্রুপ আছে, ইউটিউবে চ্যানেল আছে আপনার প্রতিষ্ঠানের নামে, ওই প্রতিষ্ঠানের নামে চ্যানেল, ওইখানে আবার ক্লাসগুলা রেকর্ড থাকে ইউটিউব চ্যানেলে, ওখানে আপলোড করা হয়, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। ভিডিও এরপরও যদি কোয়ালিটি গুলো খুব দুর্বল থাকে স্যার। আচ্ছা আচ্ছা, এরপর একটু দেখবেন, হ্যাঁ, দেখলে আশা করি এতটা অসুবিধা হওয়ার কথা না।
স্যার আমাদের টোটাল সিলেবাসে ম্যাথ কতটুকু পরিমাণ আছে? এই যে শুধু উম, এই যে আমরা প্রথম যে 2টা ক্লাস করলাম এই পর্যন্তই, আর তেমন কোনো কিছু নাই। আমরা যে গত প্রথম 2টা ক্লাস করলাম এই পর্যন্ত, আর আজকে তো আমরা আরেকটা ক্লাস করতেছি, আরেকটা সাবজেক্ট। জি স্যার। স্যার প্রথম সেমিস্টার পরীক্ষাটা কোন মাসে হতে পারে? কোন সেমিস্টারের পরীক্ষাটা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা জোরালো, এবং আগস্টের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ। আগস্ট, আর ফাইনালটা হবে জানুয়ারি? সাধারণত জানুয়ারিতে হয়ে যায়, মাঝে মধ্যে তো জানেন এই বোর্ডের বিভিন্ন সমস্যা থাকে, কোনো হয় না। স্যার আমরা এনটিআরসি বাদে আর কোথায় কোথায় আবেদন করতে পারবো এই সার্টিফিকেট দিয়ে? আপনি অন্য সব জায়গাতে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। মানে এমনি স্বাভাবিকত কোন কোন জায়গাগুলো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এই যে সার্টিফিকেট গুলো কাজে লাগে? এটা আস্তে আস্তে সব জায়গাতেই কাজে লাগবে, জানেন না তো। এই সাবজেক্টটা তো আমাদের পরে ইনক্লুড করা হয়েছে তো এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, তার জন্য আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখন, এবং এটা নিয়ে কাজ করতেছেন। এটার যিনি অ্যাসোসিয়েশন একজন প্রধান আছেন, সভাপতি আছেন, ইনি এটা নিয়ে কাজ করতেছেন। আপনারা সব জায়গাতে আবেদন করতে পারবেন। মানে এনটিআরসি এর কোনো বাধা আসবে না তো স্যার? মাঝে মাঝে তো অনেকেই বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা স্যার নাকি গ্রান্ট করবে না, এমন একটা কথা শুনি মাঝে মাঝে, এটা একটু মানে যা টেনশন হয় আর। নীতিমালা আছে, নীতিমালাতে বাংলায় স্পষ্ট করে লেখা আছে, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 1 বছর মেয়াদী কোর্স, মানে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স যেটা আপনারা জি স্যার। করতেছেন, এটা তো আপনি করতে পারবেন। স্যার ওই আমার আমার তো আনসার্টিফিকেট ট্রেনিং আছে অস্ত্র সহ 21 দিনের, আবার হচ্ছে স্কাউটেরও সার্টিফিকেট আছে সমাবেশ করা, তো আমি কি ভাইভাতে এগুলো নিয়ে কোনো কি সুবিধা পেতে পারি এগুলো নিয়ে কারণে? না না না, ভাইবাতে আপনি স্কোয়াড ড্রিল যেটা যেটা যে ডানে গোল বামে গোল, হ্যাঁ, এইগুলো আপনার হয়তো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, এগুলো যেটা আপনার করা আছে। জি স্যার। আচ্ছা, আমি একটু ক্লাসের বিষয়ে ছিলাম, হ্যাঁ, আপনারা ক্লাসের বিষয়ে প্রশ্ন করেন, এগুলো প্রশ্ন পরেও করতে পারেন। ক্লাসের ব্যাপার সব বুঝতে পেরেছি স্যার, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা যদি ক্লাসটা বুঝে থাকেন, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ক্লাসটা ক্লোজ করে দেওয়ার জন্য। আর কেউ কি আছেন? আপনারা একটু ক্লাসটা ক্লোজ করে দেন, আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। আর কার কোনো প্রশ্ন? ক্লাস শেষ হওয়ার আগে 2টা প্রশ্ন কি করতে? স্যার, স্যার আমাদের বইটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। বইতে এখনো এরকম পাওয়া যাচ্ছে না, এই প্রভাতী যে বইটা বলছেন স্যার। আচ্ছা, বই ছাড়াও আমি আপনাদের যাতে আপনারা, আমার নিজের করা লেকচার শিট আছে, আমি স্যারকে দিয়েছি, আপনারা রিসেন্টলি পাবেন। আশা করছি আর কি, যে আপনি যদি কোর্সে ভালো করতে চান রেজাল্ট, তাহলে এই শিট দ্যাটস এনাফ। কিন্তু জানার জন্য অনেক কিছুই পড়তে হবে, জানতে হবে, বিভিন্ন অনেক কিছু করতে হবে। শীটটা দিলেই হবে। আমি আমি কর্তৃপক্ষকে দিয়েছি, হ্যাঁ, ওনারা দিবেন এবং এটার উপরে ক্লাস হবে। আগামী ক্লাসটা ইনশাল্লাহ ব্যাডমিন্টনের উপরে নেব, স্পোর্টস আইনের উপরে নেব, খেলাধুলার আইনের উপরে। অবশ্যই ক্লাসে সবাই থাকবেন এবং বিভিন্ন বিষয়ে একটু প্রশ্ন করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা প্রশ্ন করলে এই বিষয়টা ক্লিয়ার হবে, কেমন? স্যার ওই নোটটা কবে পাওয়া যাবে? নোটটা এই প্রতিষ্ঠানের পরিচালক স্যারদের কাছে আমি দিয়েছি, না আপনাদেরকে দিয়ে দিবেন আশা করছি। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটু বিদায় নিতে হইতেছে, আমার শরীরটা হঠাৎ একটু ক্লান্ত, মানে একবার খারাপ লাগতেছে, আমি বিদায় নিতেছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।